আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এর অধ্যায় ৩। এই অধ্যায় ৩-এ আমি কিছু স্লাইড আজকে সাজিয়ে রেখেছি। মেবি এখানে স্লাইড সংখ্যা আছে ১টা, ২টা, ৩, ১৪টা। তো ১৪টা স্লাইড আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই স্লাইডগুলোর সামারি থাকবে আমরা যে অর্থাৎ মূল বই থেকে যা পড়েছি তার সামারি, অর্থাৎ এটা রিভিশন ক্লাস। তো বলছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আমরা আলোচনা করছি। তো যেহেতু উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে এই অধ্যায়ে কি কি আলোচনা আছে এটা একটু দেখে আসি। দেখো, এখানে রয়েছে এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে কোষ নিয়ে আলোচনা করা হয়েছে, কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে প্রোটোপ্লাজমীয় অঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, কোষ প্রাচীর নিয়ে আলোচনা করা হয়েছে, প্লাস্টিড, সাইটোপ্লাজম। এবং এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আর রিভিশন ক্লাসের পরে আরো একটা হবে। তো যাই হোক, এই প্রথম ক্লাসে আমি আজকে আলোচনা করব এই অঙ্গাণুগুলো, অর্থাৎ এগুলো আমি আজকে আলোচনা করব। এর ভিতরে আমার আলোচনা আজকে সীমাবদ্ধ থাকবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো দেখো, এখানে আমি যা যা আলোচনা করব, এখানে হচ্ছে কোষ আছে। তো দেখো, এই যে আমাদের প্রথম স্লাইডে আছে কোষ। যদি প্রশ্ন আসে কোষ কি, যে কোষ কি, তাহলে তোমাকে ঠিক এইভাবে লিখতে হবে যে কোষ হচ্ছে যদি প্রশ্ন আসে যে কোষ কি, তাহলে তোমাকে ঠিক এইভাবে বলতে হবে কোষ কি। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। এই সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা। আর এই যে কোষ, এই নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। কোষ নিয়ে বিস্তর আলোচনা তোমরা আরো সামনে পাবা। তো এখানে শুধুমাত্র কোষের যতটুকু দেওয়া আছে আমি ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, এবার বলছে কোষের আবিষ্কারক হলেন রবার্ট হুক, যিনি ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করে। তাহলে কোষের আবিষ্কারক হলো রবার্ট হুক, তাই না? কোষের আবিষ্কারক রবার্ট হুক, যিনি কি করেন ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন। এগুলো একটু মনে রাখবা। এগুলো তোমাদের কিসে আসে জানো? এগুলো আসে তোমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো আসে তোমাদের এমসিকিউতে। আর এগুলো হচ্ছে এমন প্রশ্ন, মানে যেগুলো 100% কমন পাওয়া যাবে। তাই এটা আমি ক্লাউডের ভিতরে করে দিই। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকের উপরেই তোমাদের বেসিক। তো দেখো, রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করে। এইবার আমি কি করছি জানো? এবার আমি কোষের চিত্র দিছি। কোষের চিত্রে কি কি আছে একটু দেখি তো। দেখো, এখানে রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এখানে রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা দেখতে যেরকম, ঠিক এটাও দেখতে কিন্তু ঠিক একই রকম। আবার এখানে দেখো কোষ প্রাচীরের বাইরের আবরণ, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এবার দেখো কোষ ঝিল্লি। এই দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। দেখো, কোষ ঝিল্লি আছে, এখানেও কোষ ঝিল্লি আছে, এখানেও কোষ ঝিল্লি আছে, তাহলে দুইটাতে কোষ ঝিল্লি আছে। এবার দেখো সেন্ট্রোজোম, এখানেও সেন্ট্রোজোম আছে, এখানেও সেন্ট্রোজোম আছে। এই যে এখানে সেন্ট্রোজোম এটা, আর এই অঙ্গাণুতে সেন্ট্রোজোম হলো এই যে এটা। এবার দেখো, এখানে রয়েছে গোলজি বস্তু বা গোলগি বস্তু। এই যে এখানে রয়েছে গোলজি বস্তু বা গোলগি বস্তু। তাহলে এই মোস্ট কমন শুধুমাত্র কোষ প্রাচীর আর প্লাস্টিড ব্যতীত, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, এই যে প্লাস্টিড ব্যতীত, এই দুইটা অঙ্গাণু ব্যতীত বাকি সমস্ত অঙ্গাণু কোথায় রয়েছে? বাকি সমস্ত অঙ্গাণু উদ্ভিদ এবং প্রাণী কোষে রয়েছে। তাহলে আমি ওই দুইটা অঙ্গাণুকে একটু বিশেষভাবে মার্ক করে দিই। একটা হচ্ছে কোষ, যাই হোক, একটা হচ্ছে কি কোষ, এই যে এই মামুর বেটা একটা, আর একটা আছে এই মামুর বেটা, নাকি? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই দুই অঙ্গাণু যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আর কিছু লাগে না। তো যাই হোক, দেখি তারপরে আমাদের নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে আছে, ও মা, দেখি তো নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে লেখা আছে, এখানে কিছু কথা লেখা আছে। কথাগুলো একটু দেখি আমরা পড়ে। এখানে বলছে কোষ আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ কোষ হচ্ছে এমন বস্তু যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।
অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। এটা তোমাদের বইয়ের বিষয়। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষ করা মানে কি দেখেন, বলছে 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপির পরীক্ষা করার সময় তিনি মোচাকের ন্যায় অসংখ্য কুটুরির পর কুটুরি সাজানো দেখতে পান। অসংখ্য মোচাকের ন্যায় কুটুরির পর কুটুরি কি করেন, সাজানো দেখতে পান। এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে এই যে কুটুরির মতো দেখতে পাই, এই কুটুরির মতো দেখতে এগুলোকে তিনি সে সময় নাম দেন কোষ। এগুলোর নাম ছিল কোষ। এবার বলছে তিনি বোতলের ছিপি গঠনকারী এককগুলোর নাম দেন কোষ। তাহলে কোষ নামটি কে দেন? কোষ নামটি দেন বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে দেন? 1665 সালে। 1665 সালে। এটা অর্থাৎ তোমাদের বইয়ের মূল বইয়ের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই ক্লাউডটা অর্থাৎ এটা তোমরা মনে রাখবে, তাহলে আর অন্য কিছু লাগবে না। আর অন্য কিছু লাগবে না, এটা মনে রাখলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এইবার দেখো, এইবার এখানে একটা সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে চিত্র, এটাই হচ্ছে কোষের একটা 3D মডেল আমি এখানে রেখেছি। এই 3D মডেলটা কি জানো? এই 3D মডেল, এই যে কোষের একটা মডেল, সুন্দর একটা মডেল, কোষের একটা মডেল। এই মডেলটাতে কিছু বিষয় তোমাদের একটু উল্লেখ করি আমি, যেগুলো মোস্ট প্রিফারেবল। এই মডেলটাতে দেখো, এখানে আছে কোষ ঝিল্লি। এই যে কোষ ঝিল্লি যেটার নাম বলছি না আমরা, কোষ ঝিল্লি হচ্ছে এখানে ঠিক এইটা। কোনটা জানো? কোষ ঝিল্লি হচ্ছে এই যে ঠিক এখানে বহির আবরণটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তারপর এখানে দেখো এই যে গোলজি বস্তি, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তারপর দেখা যায় মাইটোকন্ড্রিয়া, তারপর দেখো প্লাস্টিড। কই প্লাস্টিড? এখানে প্লাস্টিড দেয় নাই, তো এটা একটা প্রাণী কোষ। যাই হোক, এটা একটা প্রাণী কোষ। এখানে বিভিন্ন অঙ্গাণু আছে, এই বিভিন্ন অঙ্গাণু নিয়ে কি গঠিত? কোষ গঠিত। তো এই চিত্রটা তোমরা একটু মনে রাখবা, এই চিত্রটা ভেরি ইম্পর্টেন্ট। এই চিত্রটা, এটাই ছিল কোষের চিত্র। এন্ড দেন আমরা কি দেখবো জানো? দেখি এরপরে আছে অণুবীক্ষণ যন্ত্র। আমরা এবার অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পড়বো। এটা কে আবিষ্কার করে? অ্যান্টনি ফন লিউয়েনহুক। এটা আবিষ্কার করে কোষ, এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। এবার বলছে অণুবীক্ষণ যন্ত্র। তো বলছে দেখো যে অণুবীক্ষণ যন্ত্র কি? এই যে অণুবীক্ষণ যন্ত্র। এবার বলছে অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অর্থাৎ এটার মাধ্যমে কি ছোট জিনিসকে বড় করে দেখা যায়। এটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, যাই হোক, ডিলিট করি। আচ্ছা, এবার দেখো, যন্ত্র আবিষ্কৃত হয় ষোড়শ শতাব্দীতে, অর্থাৎ ষোড়শ শতাব্দীতে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়। এবার বলছে পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটার আবিষ্কারককে জানো? এটার আবিষ্কারক হচ্ছে ওই যে রবার্ট হুক, তিনি হচ্ছেন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। এরপর আরো অনেক দীর্ঘ সময় প্রচেষ্টার ফলে বর্তমান সময়ে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই ধরনের, সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, এবার বলছে এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি, তাই না? এই যে আমি এখানে দুইটা চিত্র দিছি, ভেরি ইম্পর্টেন্ট চিত্র। এখানে দেখো, এইটা একটা কি অণুবীক্ষণ যন্ত্র, আর এইটা একটা অণুবীক্ষণ যন্ত্র। এই দুই অণুবীক্ষণ যন্ত্র এখানে আমি দিচ্ছি, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন, স্যার এটা দেখতে এমন, কিন্তু এটা দেখতে আবার কেন এমন? হ্যাঁ, এটা হচ্ছে বাবা আধুনিক, আর ওটা ছিল বর্তমান, ওল্ড, যেটাকে আমরা পুরাতন বলি। যাই হোক, এরপরেরটা দেখি। এরপরে আছে জীবকোষের প্রকারভেদ। আমি তোমাদেরকে জীবকোষের প্রকারভেদ পড়াইছি না? অবশ্যই পড়াইছি। এই যে জীবকোষের প্রকারভেদ, নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতিতে ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াসে কোনো আবরণের দ্বারা আবদ্ধ নয়। অর্থাৎ কোষের প্রকৃতি দুই ধরনের, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষের যে নিউক্লিয়াস, আদি কোষের যে বহিরাবরণ, এটা কি দ্বারা আবদ্ধ নয়? কোষ ঝিল্লি বা আবরণী দ্বারা আবদ্ধ নয়। যেমন ব্যাকটেরিয়া, এরকম একটা প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া। এবার হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে, তাই না?
প্রকৃত কোষে তাদের কাজের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়। আমি তোমাদেরকে এটা পড়াইছি, দেহকোষ এবং জননকোষ। যে কোষ উদ্ভিদের বা প্রাণীর দেহ গঠনে সহায়তা করে সেটা হচ্ছে দেহকোষ, আর যে কোষ উদ্ভিদের কি করে প্রজননে অংশ নেয় সেটা হচ্ছে কোন কোষ? জনন কোষ। এইটাই হচ্ছে প্রকারভেদ। এইবার দেখো একটি জীবকোষের গঠন, জীবকোষের গঠনটা ঠিক কেমন, জীবকোষের গঠনটা ঠিক কেমন বলছে কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। আমি তোমাদেরকে কোষ প্রাচীর দেখালাম, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, এটি জড় পদার্থের তৈরি, জড় পদার্থের তৈরি, তাই না? কোনো কোনো কোষ প্রাচীরের ছিদ্র থাকে, এদেরকে কুব বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল চলাচল নিয়ন্ত্রণ করে, এরা ভিতরের অংশকে রক্ষা করে। এবার বলছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। একে ভিত্তিও বলা হয়, একে জীবনের ভিত্তি বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভিত্তি। কাকে জীবনের ভিত্তি বলা হয়? প্রোটোপ্লাজমকে। তোমাদের এমসিকিউতে এগুলো আসবে। এর তিনটি অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, তাই না? এইবার দেখো, এইবার আসি আমরা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি? আরে এই দেখো কোষ ঝিল্লি। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। এবার বলছে সাইটোপ্লাজম। যেহেতু এটা রিভিশন ক্লাস, এখানে বোঝানোর কিছু নেই, তাই না? এবার বলছে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাই সাইটোপ্লাজম। এর প্রধান কাজ কোষে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা, কিছু শারীরবৃত্তীয় কাজে সম্পন্ন করা। এখানে যেমন সালোক সংশ্লেষণ সাইটোপ্লাজমে দেখা যায়, এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিচে দেওয়া হলো। সাইটোপ্লাজমের অংশ হচ্ছে প্লাস্টিড। এগুলোকে বর্ণাধার বলা হয়, অর্থাৎ এগুলো রঙিন করতে সহায়তা করে। বেশি কিছু নেই, এগুলো তোমরা একটু রিডিং পড়বা, রিডিং পড়লে হয়ে যায়। এখানে কোষ গহ্বর আছে। কোষ গহ্বর আমি তোমাদেরকে পড়িয়েছি। উদ্ভিদ বা প্রাণীর কোষে যে আপাত ফাঁকা স্থানটি থাকে সেটা কি? সেটা হচ্ছে কোষ গহ্বর। এটা তোমরা ভালো মতো পড়বা। এটা পড়লে এখানে বেশি কিছু নেই। এখানে পেঁয়াজের কোষ পরীক্ষার একটা কথা বলছে। আমি শুধু এগুলা একটু সংক্ষেপে তোমাদেরকে বর্ণনা করছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। তোমরা যখন বড় হবা তোমরা জানবা শ্বসনের চক্র তিনটা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে ক্রেবস চক্র এখানে ঘটে বলেই এটা মাইটোকন্ড্রিয়া বা এখানে শক্তি উৎপাদন হয়। এটা পড়ে রাখবা। এবার দেখো নিউক্লিয়াস। এটা দিয়ে আজকের আলোচনা মেবি শেষ। হ্যাঁ, এটা দিয়ে আজকের আলোচনা মেবি শেষ। এবার বলছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এখানে নিউক্লিয়াসের কাজ কয়টি? নিউক্লিয়াসের অঙ্গাণু আবার চারটি। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু আর নিউক্লিওলাস। পরবর্তী থাকছে নিউক্লিয়াস নিয়ে বিস্তারিত, অর্থাৎ বিস্তারিত না, রিভিশন। এর পরের ক্লাসের মাধ্যমে আমরা এটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।